আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদের পদার্থবিজ্ঞানের অনুশীলনী 4 কাজ ক্ষমতা শক্তির কিছু টপিক নিয়ে আলোচনা করেছিলাম। বিশেষ করে বিভব শক্তি এবং গতিশক্তি, এই দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা সবাই বাসায় বসে বিভব শক্তি এবং গতিশক্তির যে ম্যাথগুলো আছে, আমি যে ম্যাথগুলো করিয়েছিলাম তার অনুরূপ তোমরা ম্যাথগুলো করেছো এবং সেই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করেছো এবং বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া এখন আছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো শক্তির সংরক্ষণশীলতা নীতি। আচ্ছা, শক্তির সংরক্ষণশীলতা নীতি কি? শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। আচ্ছা, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তির শুধুমাত্র হচ্ছে রূপের চেঞ্জ হয়, একটা রূপ থেকে আরেকটা রূপের চেঞ্জ হয়। আচ্ছা, তো শক্তি যেহেতু সৃষ্টি বা বিনাশ নেই, তাহলে শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হয়। তাই বলা যায় যে মহাবিশ্বের মোট শক্তিটা হচ্ছে অপরিবর্তনীয়। মহাবিশ্বের মোট শক্তিটা কি? অপরিবর্তনীয়। এটার কোনো বিনাশ হয় না বা সৃষ্টি হয় না। এটাই হলো শক্তির নীতিতা, শক্তির সংরক্ষণশীলতা নীতি, যে মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। এবার আমরা মুক্তভাবে পদার্থ বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতিটি দেখব বা প্রমাণ করব যে শক্তির সংরক্ষণশীলতার নীতিটি কি আসলে কার্যকর কিনা। তো আমরা মুক্তভাবে পদার্থ বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতিটি দেখব। তো এখানে তোমরা সবাই খেয়াল করো যে এখানে ভূপৃষ্ঠ হচ্ছে সি বিন্দু। ধরো সি বিন্দু থেকে কোন একটা বস্তুকে আমি, ধরো এম ভরের কোন একটা বস্তুকে আমি সি বিন্দু থেকে তার অবস্থান চেঞ্জ করে আমি এ বিন্দুতে এনে রেখেছি। আচ্ছা, তাহলে কি এর পরের কোন একটা বস্তুকে আমি সি বিন্দু থেকে এইচ উচ্চতায় এ বিন্দুতে এনে আমি রেখেছি। এরপরে এ বিন্দু থেকে আমি সেই বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিব নিচের দিকে, মুক্তভাবে করবে। তাহলে এন ভরের কোন একটা বস্তুকে আমি অভিকর্ষ বলের বিরুদ্ধে, এম ভরের কোন একটা বস্তুকে, তোমরা আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবে, এম ভরের কোন একটি বস্তুকে সি বিন্দু থেকে অভিকর্ষের বিরুদ্ধে কাজ করে এইচ উচ্চতায় আমি উঠিয়ে এই বিন্দুতে এনে রাখলাম। তাহলে কি সি বিন্দুতে কোনো একটা বস্তু আছে আমার স্থির অবস্থায়, এম ভরের কোনো একটা বস্তু স্থির অবস্থায় রয়েছে সি বিন্দুতে, ওকে আমি কি করলাম? অভিকর্ষের বিরুদ্ধে উপরের দিকে এইচ উচ্চতায় উঠিয়ে এই বিন্দুতে আমি রাখলাম, এই বিন্দুতে রাখলাম। এরপর এই বিন্দু থেকে আমি বস্তুটিকে মুক্তভাবে নিচের দিকে ছেড়ে দিলাম। তাহলে তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, এখন আমরা এ বিন্দুতে, বি বিন্দুতে এবং সি বিন্দুতে, এই তিনটা বিন্দুতে মোট শক্তি বের করব। এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি এবং সি বিন্দুতে মোট শক্তি। তাহলে একটা কথা মনে রাখবে, কোন একটা বিন্দুতে মোট শক্তি বলতে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলকে বোঝায়। কোন একটা বিন্দুতে বিভব শক্তি এবং গতিশক্তির যোগফলই হচ্ছে সেই বিন্দুর মোট শক্তি। আচ্ছা, তাহলে আমাদের শক্তির সংরক্ষণশীলতা নীতিটি তখনই প্রমাণিত হবে যখন আমাদের তিন বিন্দুর মোট শক্তি সমান হবে। যখন আমাদের তিন বিন্দুর মোট শক্তি সমান হবে, কারণ আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতিতে শিখেছিলাম যে শক্তির সৃষ্টি বা বিনাশ নেই এবং মহাবিশ্বের শক্তি কি নির্দিষ্ট এবং অপরিবর্তনীয়। তাহলে আমাদের মোট শক্তি চেঞ্জ হওয়ার কথা নয়। আচ্ছা, তো আমরা এটাই প্রমাণ করব যে আমাদের তিনটা বিন্দু, এখানে এ বিন্দু আছে, এখানে এ বিন্দু আছে, বি বিন্দু আছে এবং সি বিন্দু আছে, তো তিনটা বিন্দুর মোট শক্তি আমাদের সমান কিনা। তো আমরা একটু দেখি, চলো ধরা যাক। আচ্ছা, আরেকটা কথা তোমরা একটু মনে রাখবে যে এই উচ্চতায় মানে উপরে বিভব শক্তি সর্বোচ্চ। তোমরা একটা একটু টেকনিক্যালি মনে রাখবে জিনিসটা, যে উপরে বিভব শক্তি সর্বোচ্চ, তাহলে গতিশক্তি কত? 0। উপরে বিভব শক্তি সর্বোচ্চ আর গতিশক্তি কত? 0। বস্তুটিকে যখন উপর থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে, যখন নিচের দিকে যাবে, তখন এই ভূমিতে গতিশক্তি সর্বোচ্চ আর বিভব শক্তি 0। তাহলে দুইটা জিনিস তোমরা মনে রাখবে। কি মনে রাখবে? এই উচ্চতায় উপরে বিভব শক্তি সর্বোচ্চ, উপরে বিভব শক্তি সর্বোচ্চ, তাহলে গতিশক্তি কি হবে? 0 হবে। আর নিচে বিভব শক্তি 0, গতিশক্তি সর্বোচ্চ। তাহলে উপরে বিভব শক্তি সর্বোচ্চ, গতিশক্তি 0, আর ভূমিতে বিভব শক্তি 0, গতিশক্তি সর্বোচ্চ। আচ্ছা, এই কথাটা খালি মনে রাখবেন কথা। এখন ধরা যাক, আচ্ছা এখন এই বিন্দুতে বিভব শক্তি
আমি আগেই বলেছিলাম যে এ বিন্দুতে বিভব শক্তি হচ্ছে সর্বোচ্চ। তাহলে আচ্ছা, সর্বোচ্চ সর্বনিম্ন ব্যাপারটি মেজার করে উচ্চতার উপরে। আচ্ছা, আমরা যদি সর্বোচ্চ উচ্চতা নেই তাহলে মান সর্বোচ্চ আসবে, আর যদি আমরা সর্বনিম্ন উচ্চতা নেই অর্থাৎ 0 নেই তাহলে মান আসবে 0। তাহলে আমাদের উচ্চতার উপরে ডিপেন্ড করে এটা কি সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে। তাহলে আমরা বলেছি এই বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ, তাহলে উচ্চতা আমরা সর্বোচ্চ নিব, একদম সি থেকে এ পর্যন্ত উচ্চতা নিব। তাহলে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ, আর এ বিন্দুতে গতি শক্তি শূন্য। তাহলে সুতরাং এ বিন্দুতে মোট শক্তি mgh যোগ 0 অর্থাৎ mgh। তাহলে এ বিন্দুতে মোট শক্তি হচ্ছে mgh। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা একটু মনে রাখবে, বিভব শক্তির উচ্চতাটা কাউন্ট হয় ভূমি থেকে উপরের দিকে। ধরো বি বিন্দুতে যদি আমরা উচ্চতাটা কাউন্ট করি তাহলে বিভব শক্তির উচ্চতাটা কাউন্ট করতে হবে নিচ থেকে উপরের দিকে। তাহলে আমাদের সি থেকে বি বিন্দুতে উচ্চতা হচ্ছে কত, h মাইনাস h। কেননা আমাদের ফুল উচ্চতা এ থেকে সি পর্যন্ত হচ্ছে h, আমাদের ফুল উচ্চতা এ থেকে সি পর্যন্ত হচ্ছে h। তাহলে এ থেকে বি পর্যন্ত আমরা ধরেছি x, তাহলে বি থেকে সি পর্যন্ত কত হবে, পুরাটা থেকে এইটুকু বাদ দিলেই বাকিটুকু পাওয়া যায়, মানে h মাইনাস x। পুরাটা হচ্ছে h, আর এ থেকে বি পর্যন্ত ধরেছি আমি x, এ থেকে বি পর্যন্ত ধরেছি আমি x, তাহলে বি থেকে সি পর্যন্ত কত হবে, পুরাটা থেকে এইটুকু বাদ দিলে যা থাকবে তাই, মানে h মাইনাস x। আচ্ছা, তাহলে বিভব শক্তির উচ্চতাটা আমরা কাউন্ট করব ভূমি থেকে উপরের দিকে। এখন আমরা বি বিন্দুতে যদি আমরা উচ্চতা কাউন্ট করতে চাই তাহলে বিভব শক্তির উচ্চতাটা কাউন্ট করতে হবে ভূমি থেকে উপরের দিকে অর্থাৎ সি থেকে বি, মানে h মাইনাস x। আর গতি শক্তির উচ্চতাটা কাউন্ট করতে হয় উপর থেকে নিচে, অর্থাৎ আমি যদি বি বিন্দুতে গতি শক্তির উচ্চতাটা কাউন্ট করতে চাই তাহলে a থেকে b মানে x। তোমরা আশা করি এটা বুঝতে পারছো যে বিভব শক্তির উচ্চতাটা কাউন্ট করবো আমরা নিচ থেকে উপরের দিকে, আর গতি শক্তির উচ্চতাটা কাউন্ট করবো উপর থেকে নিচে। তো বি বিন্দুতে আমরা উচ্চতাটা কাউন্ট করবো, বিভব শক্তিটা হচ্ছে নিচ থেকে উপরে, তাহলে নিচ থেকে উপরে কত, h মাইনাস x, আর গতি শক্তিটা কাউন্ট করবো উপর থেকে নিচে, তাহলে গতি শক্তির উচ্চতা হবে x, a থেকে b। আচ্ছা, তো এই বিন্দুর ক্ষেত্রে বের করলাম। এবার বি বিন্দুতে, বি বিন্দুতে বিভব শক্তি, বি বিন্দুতে বিভব শক্তি EP is equal to, আচ্ছা mg ঠিক থাকবে, mg ঠিক থাকবে। আচ্ছা, আর আমি কি বললাম, বি বিন্দুতে বিভব শক্তিটা কাউন্ট হবে কি নিচ থেকে উপরে, তাহলে নিচ থেকে উপরে কত, h মাইনাস x, h মাইনাস x, তার মানে হচ্ছে mgh মাইনাস mgx। আর বি বিন্দুতে গতি শক্তি ek is equal to half m v square, এটা আমরা জানি, সূত্র জানি, half m v square। তাহলে half m v square মানে কত, u square plus 2gh, v square is equal to u square plus 2gh। তাহলে half m, আচ্ছা u এর মান তো শূন্য যেহেতু স্থির অবস্থান থেকে, তো 2g, h এর মান হবে হচ্ছে x, উপর থেকে নিচে গতি শক্তিটা। আচ্ছা, তো আমরা এখানে একটু ক্যালকুলেট করি, হাফ, আচ্ছা এখানে শুধুমাত্র হচ্ছে 2g এক্সট্রা থাকবে, 2 কাটা, তাহলে mgx। তাহলে সুতরাং বি বিন্দুতে মোট শক্তি mgh, তাহলে মোট শক্তি মানে কি, বিভব শক্তি যোগ গতি শক্তি, mgh মাইনাস mgx প্লাস হচ্ছে mgx। তাহলে এটা কাটা থাকে হচ্ছে mgh। তাহলে তোমরা একটু খেয়াল করো, এ বিন্দুতেও মোট শক্তি আসছে mgh, বি বিন্দুতেও মোট শক্তি আসছে mgh। আচ্ছা, তো গতি শক্তিতে কি E is equal to half m v square, half m v square মানে হচ্ছে u square plus 2gh, half m বস্তুটা স্থির ছিল, u এর মান 0 প্লাস 2g, আর আমি বলেছি গতি শক্তির উচ্চতা কাউন্ট হয় উপর থেকে নিচে, মানে হচ্ছে x, 2gx। তাহলে শূন্যের সাথে 2gx যোগ করলে 2gx হয়, তাহলে হাফ m 2gx, 2 কাটা
থাকে mgh। তাহলে মোট শক্তি মানে হচ্ছে বিভব শক্তি যোগ গতিশক্তি, বিভব শক্তি যোগ গতিশক্তি। আচ্ছা, তাহলে বিভব শক্তি যোগ গতিশক্তি যেহেতু হয়েছে, তাহলে আমরা একটু আবার খেয়াল করবো তাহলে কত আমরা a বিন্দুর ক্ষেত্রে বের করেছি, b বিন্দুর ক্ষেত্রে বের করেছি। এখন আমরা c বিন্দুর ক্ষেত্রে বের করব। এখন আমরা c বিন্দুর ক্ষেত্রে বের করছি। c বিন্দুতে বিভব শক্তি জিরো। আমি আগেই বলেছি যে ভূমিতে বিভব শক্তি শূন্য হয়, ভূমিতে বিভব শক্তি শূন্য। সি বিন্দুতে গতি শক্তি E is equal to half mv স্কয়ার। তাহলে হাফ mv স্কয়ার হচ্ছে u স্কয়ার প্লাস 2g h হাফ m u এর মান শূন্য, 2gh হবে। এখানে h এর মান h হবে, কারণ আমি বলেছিলাম ভূমিতে গতিশক্তি সর্বোচ্চ, আর সর্বোচ্চ ডিপেন্ড করে উচ্চতার উপরে। একদম a থেকে c পর্যন্ত উচ্চতা কত h, এজন্য সর্বোচ্চতা h। তাহলে হাফ গুণ m গুণ 2gh, এইটু আর এইটু কাটা mgh। তাহলে সুতরাং মোট শক্তি mgh প্লাস 0 is equal to mgh। তো তোমরা একটু খেয়াল করো যে a বিন্দুতে বলো, b বিন্দুতে বলো, c বিন্দুতে বলো, তোমার প্রত্যেকটার শক্তি কি আসছে সমান আসছে, মোট শক্তি সমান আসছে। তাহলে আমরা এ থেকে বলতে পারি যে শক্তির সংরক্ষণশীলতা নীতিটি প্রমাণিত হলো। এবার আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা, আচ্ছা, কর্মদক্ষতা নামের মধ্যেই এটার সংজ্ঞা নিহিত আছে যে কর্মদক্ষতা মানে হচ্ছে কাজ করার যে দক্ষতা। নরমালি আমরা কাজ করার যে দক্ষতাটা সেটাই হচ্ছে কর্মদক্ষতা। আচ্ছা, ইঞ্জিনে যতটুকু শক্তি পাওয়া যায়, আমরা একটা ইঞ্জিন থেকে যতটুকু শক্তি পেয়ে থাকি সেটাই হচ্ছে ইঞ্জিনের কার্যকর শক্তি, আচ্ছা, বা লভ্য শক্তি। আচ্ছা, মানে আমরা যেটা পেয়ে থাকি, আমরা যেটা পাই সেটাকে আমরা কি বলি, লভ্য বলি। তো আমরা ইঞ্জিন থেকে যেটা পাই সেটাকে আমরা নরমালি বলি হচ্ছে লভ্য শক্তি বা লভ্য কার্যকর শক্তি। আচ্ছা, কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায়, কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায় যন্ত্র থেকে মোট যে কার্যকর শক্তি পাওয়া যায়। কোন যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায় ওই যন্ত্র থেকে যে কার্যকর শক্তি পাওয়া যায় এবং মোট যে শক্তি দেওয়া হয়েছে, মোট যে শক্তি দেওয়া হয়েছে তার অনুপাত। আচ্ছা, তাহলে কর্মদক্ষতাকে এটা দিয়ে প্রকাশ করে, কর্মদক্ষতাকে এটা দিয়ে প্রকাশ করে। এটা ইজ ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই হচ্ছে মোট প্রদত্ত শক্তি। আরেকটা কথা তোমরা মনে রাখবে যে কর্মদক্ষতা সবসময় শতকরায় হিসাব করা হয়। তো আমাদের সংজ্ঞাটা যদি আমরা একটু এভাবে বলি যে কর্মদক্ষতা হচ্ছে কোন একটা ইঞ্জিনের, কোন একটা যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে তো তার সেই যন্ত্র থেকে যে কার্যকর শক্তি আমরা পাই এবং মোট যে প্রদত্ত শক্তি আমরা দিয়েছি, তো সেই দুইটা শক্তির শতকরার আনুপাতিক হার, শতকরা। তাহলে শতকরা কথাটা বললে আমাদের এভাবে হবে যে একটু 100%। তাহলে আমাদের কর্মদক্ষতা কি সবসময় শতকরা হিসাবে হিসাব করতে হয়। এবার আমরা কর্মদক্ষতার একটা ম্যাথ করতে যাচ্ছি, তোমরা একটু খেয়াল করো। 15 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দিয়ে, তো এটা হচ্ছে মোটরের নিজস্ব ক্ষমতা, মানে আমরা যে বলেছিলাম যে মোট ক্ষমতা যেটা, তো 15 কিলোওয়াট ক্ষমতার একটি মোটর দিয়ে, তাহলে এটা হচ্ছে মোটরের মোট ক্ষমতা। 1000 কেজি পানি 0.5 মিনিটে 30 মিটার উচ্চ ছাদে উঠাতে পারে। মোটরটির কর্মদক্ষতা কত? আচ্ছা, আমরা কর্মদক্ষতার সূত্র পড়েছিলাম। কর্মদক্ষতা সমান সমান হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা বা শক্তি, যাই বলো না কেন, লভ্য কার্যকর শক্তি জায়গায় লভ্য কার্যকর ক্ষমতাও দিতে পারো। লভ্য কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা ইনটু 100%। তাহলে এখানে দেখো আমাদের মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, আমাদের বের করতে হবে লভ্য কার্যকর ক্ষমতা। তো দেওয়া আছে মোটরটির ক্ষমতা, মোটরের ক্ষমতা 15 কিলোওয়াট বা 15,000 ওয়াট।
আচ্ছা, আর কি দেওয়া আছে? পানির ভর। ভর m is equal to দেওয়া আছে 1000 কেজি, সময় t is equal to 0.5 মিনিট। তো 0.5 মিনিট মানে 0.5 গুণ 60 সেকেন্ডে নিতে হবে, অর্থাৎ 30 সেকেন্ড। উচ্চতা 30 মিটার। আচ্ছা, তো মোটরের মোট ক্ষমতা দেওয়া আছে, আমরা এখন বের করব লব্ধ কার্যকর ক্ষমতা। এটাকে আমরা পি প্রাইম দিয়ে বলি, পি প্রাইম। আচ্ছা, এখন আমরা বের করব লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা বা কার্যকর ক্ষমতা। তো সুতরাং লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা P is equal to W by T। এই সূত্রটি তোমরা জানো, আমি যখন ক্ষমতা টপিক পড়িয়েছিলাম তখন যে গাণিতিক সমস্যা করেছিলাম, বলেছিলাম ক্ষমতা সমান সমান কাজ বাই সময়। তো P is equal to W by T। আচ্ছা, তো W is equal to হচ্ছে mgh by T। m এর মান হচ্ছে 1000। আচ্ছা, তো W সমান সমান mgh কোথা থেকে আসলো সেটাও একটু বলি। আমরা পড়েছিলাম W সমান সমান fs, আমরা পড়েছিলাম W সমান সমান fs। তো এটা যেহেতু উচ্চতা, মানে পানি উপরের দিকে তুলতেছে, তো এখানে আমাদের f এর জায়গায় আমরা f সমান সমান কি জানি? ma জানি। তো আমি বলেছিলাম যদি আমাদের কোনো বস্তু যদি উপরের দিকে উঠায় তখন আমাদের a এর পরিবর্তে হবে অভিকর্ষ ত্বরণ কাজ করে, মানে mg। তাহলে f is equal to mg। তো আমরা জানি W সমান সমান fs, তো f এর জায়গায় হবে mg আর s এর জায়গায় হবে h, যেহেতু এটা উচ্চতার সাথে সম্পর্কিত তাই W সমান সমান mgh। আচ্ছা, 9.8 আর উচ্চতা দেওয়া আছে 30 মিটার আর সময়ও 30। আচ্ছা, তো এটাকে ক্যালকুলেশন বলে 30 কাটা 9800 এত ওয়াট। তাহলে সুতরাং কর্মদক্ষতা, এটা ইজ ইকুয়াল টু লব্ধ কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট ক্ষমতা ইনটু 100%। তো আমরা যদি মান বসাই, লব্ধ কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই মোট কত ক্ষমতা ইনটু 100%। লব্ধ কার্যকর ক্ষমতা হলো কত আছে? 9800। মোট কত ক্ষমতা কত? 15000 ইনটু 100%। তো এটাকে ক্যালকুলেশন করলে তোমাদের 65.33% আসবে। এটাই হলো অ্যান্সার।